এবং শাসক শ্রেণীর চিন্তা করবার দায় আছে। আপনি জামায়াত ইসলামী নিয়ে কথা বলছিলেন এবং অনেকেই মনে করছেন যে জামাত ক্রমশ তার উত্থান, আপনি বলেছেন যে তারা এখানে ছিলই, কিন্তু তাদের সমর্থন বাড়ছে। তার একটা বড় প্রমাণ হিসেবে অনেকেই মনে করেন যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের সমর্থকদের বিজয়, রাষ্ট্র চাকসুর নির্বাচন, সেখানেও অনেকেই মনে করছেন যে তারাই হয়তো বিজয়ী হবে। এবং দেশের সাম্প্রতিককালে যতগুলো সার্ভে বা পোল হয়েছে সেগুলো তো দেখা যাচ্ছে যে অনেকটাই তারা তাদের সমর্থন পাচ্ছে, তারা অনেকটা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। সব মিলিয়ে আপনার কাছে গিয়ে শুনতে চাই, কারণ এই ইলেকশনগুলোর পরে আপনার সঙ্গে আমার এই অনুষ্ঠানে কথা হয়নি, তো আপনি বিভিন্ন জায়গায় বলেছেন, কিন্তু আমি আমার দর্শকদের জন্য আপনার মতামত। ধন্যবাদ আপনাকে। জামায়াতের সমাজে প্রভাব বেড়েছে, কতগুলো সমাজে প্রভাব বাড়া আর সমর্থন বাড়ার মধ্যে সমর্থনও বেড়েছে, প্রভাব সমর্থন বাড়বার কারণেই প্রভাবও বেড়েছে, এইটা সত্য। আচ্ছা, এর দুটো কারণ প্রধানত। এক নম্বর হচ্ছে, যেই রাজনৈতিক দল একটা পৃথিবীর অন্যতম প্রধান বৃহত্তম গণহত্যার সঙ্গে জড়িত, সেই রাজনৈতিক দল একটা সমাজে যখন তার প্রভাব এবং সমর্থন বাড়ে, এইটা তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর ভীষণভাবে ভাবতে বসার প্রয়োজন ছিল, কিন্তু তারা ভেবেছে বলে মনে হয় না। বরং তাদের এই বিকাশে আওয়ামী লীগ এবং বিএনপি নানানভাবে তাদেরকে সহযোগিতা করেছে। কখনো এই জামাত ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠার নামে আওয়ামী লীগের দোসর হিসেবে, কখনো বিএনপির দোসর হিসেবে এইখানে তাদের প্রভাব বাড়িয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদী রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি এবং অপরাপরের সুবিধাবাদী রাজনীতির কারণে, ভোটারের সংখ্যা বাড়ানোর রাজনীতির কারণে তারা নৈতিকতা বাদ দিয়ে কৌশলগত প্রয়োজনে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে বিকশিত হবার সুযোগ দিয়েছে, একটা। দ্বিতীয়ত, মানুষের মধ্যে কেন সমর্থন বাড়লো? একটা তারা তো সাংগঠনিক চিন্তা করবেই জামাত ইসলামের রাজনৈতিক দল হিসেবে। এরও আবার দুটো কারণ। সবচেয়ে খারাপ ছাত্রও যদি সারা বছর পরিশ্রম করে, তার একটা রেজাল্ট আছে। জামাত ইসলামী 50 বছর ধরে নিরন্তর কাজ করে যাচ্ছে। তারা স্কুল তৈরি করেছে, তারা হসপিটাল তৈরি করেছে, কলেজ তৈরি করেছে, বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে, ব্যাংক প্রতিষ্ঠা করেছে। এইটা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসনামলে তাদের এই নীতি সহযোগিতা এবং আইনি সহযোগিতার মধ্যে থেকেই করেছে। তাদের একটা ক্যাডার ভিত্তিক পার্টি, তাদের কতগুলি নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি আওয়ামী লীগ এবং বিএনপির নিয়ম নীতি চাইতে বেটার হিসেবে মানুষ চাক্ষুষ করেছে। এখন সুশৃঙ্খল দল হলেই গণতন্ত্র পরায়ণ দল, সেটা যে নয়, এই বিষয়ে সমাজে খুব কথা বলা হয় নাই। একটা দলের রাজনৈতিক আদর্শ কি, সেটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন হিটলারের পার্টি, মুসোলিনির পার্টি, তারা কিন্তু অত্যন্ত নিয়ম অনুবর্তী দল ছিল। অর্থাৎ নিয়ম কানুন মেলে শৃঙ্খলাপূর্ণভাবে বিকশিত হলেই সেটা একটা ভালো রাজনৈতিক দল হয়ে যায়, যেটা সত্য নয়। এই আলোচনা সমাজে নিরন্তরভাবে হয় নাই। মূলত তার আদর্শ কি, রাজনৈতিক আদর্শটা কি ধরনের সমাজ সে প্রতিষ্ঠা করতে চায়, সেইখানে গণতন্ত্র পরায়ণ শক্তিগুলির বা ধারণার সঙ্গে তাদের ধারণার পার্থক্য কোথায়, এই আলোচনাগুলি আওয়ামী লীগ, বিএনপি বা আরও যারা সরকার চালিয়েছে দল, রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিটা কখনো আলোচনা করে নাই। সমাজে বুদ্ধিজীবীরাও আওয়ামী লীগ, বিএনপিতে বিভক্ত থাকবার ফলে পরস্পরের নিন্দাবন্ধ এবং প্রশংসায় নিজেদেরকে নিয়োজিত রেখেছিল। ফলে বাংলাদেশের সমাজ এই যে এক ধরনের রাজনীতির দিক থেকে অসচেতন সমাজে পরিণত হয়েছে। আপনার জামাত ইসলামী এই অসচেতনতাটার সুযোগ নিতে পেরেছে, কারণ তারা তাদের রাজনীতিতে অন্যদের তুলনায় অনেক কমিটেড, তাদের অঙ্গীকার আছে। এইটা আপনার সমাজে তাদের বিকাশের ক্ষেত্রে একটা সহযোগিতা করেছে। সাধারণ সমর্থন বাড়বারও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে বামপন্থা, ধরুন যারা এদেশের সবচাইতে অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক আদর্শ, তারা বা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে যারা প্রচার করতো আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযুদ্ধের চেতনা যে একটা অত্যন্ত উন্নত মানের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে বিশেষত তার সর্বশেষ 15 বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের চেতনার নামে, মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ চেতনা বাস্তবায়নের পর থেকে বহুদূর সরে গিয়ে এটাকে একটা আপনার দুঃশাসন এবং দুর্নীতির, দলীয় দুঃশাসন এবং দুর্নীতির একটা স্লোগান, এটা এই স্লোগানের অন্তরালে যে কাজগুলো করেছে মানুষ তো এটা দেখেছে। ফলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে এই সরকার যে গত 15 বছরে ধরুন যেই শিশু আপনার আওয়ামী লীগ ক্ষমতা আসার সময় 10 বছর বয়স ছিল, সেহেতু তার এখন যার 25 বছর বয়স, সে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে, যেহেতু তার স্কুল পাঠ্য বইয়ে পরিষ্কার সত্য কথা লেখা হয় নাই, যেহেতু তাকে ইতিহাস বই ঠিকমতো পড়ানো হয় নাই, কারণ ইতিহাসের ক্ষেত্র, ইতিহাস লেখার ক্ষেত্র বুদ্ধিজীবীদের অসৎপরতার কারণে দলীয়করণ হয়েছে। বাপ মার কাছে শোনা, দাদা দাদির কাছে শোনা অভিজ্ঞতার সঙ্গে ইতিহাসের বইয়ে লেখা মুক্তিযুদ্ধের চেতনা যে আওয়ামীকরণ, সেটা সে মেলে নাই। ফলে সে বিশ্বাসযোগ্য বিবরণ বা বয়ান সে দেখে নাই, ফলে সেটাকে সে যথার্থভাবে অবিশ্বাস করেছে।
এবং তার যে ইকোনমিক পলিসির ফেলিওর আওয়ামী লীগ বিএনপির, মানুষের বৈষম্য কমানোর পরিবর্তে তাদের শাসনামলগুলিতে তাদের অর্থনৈতিক তৎপরতার কারণে, অর্থনৈতিক নীতির কারণ যে বৈষম্য বেড়েছে, অর্থাৎ জনগণকে আওয়ামী লীগ বিএনপি মুক্তিযুদ্ধের কথা নানানভাবে বললেও মুক্তিযুদ্ধের চেতনাকে, বৈষম্য বিরোধী চেতনাকে আপনার কিন্তু প্রতিষ্ঠিত করতে পারে নাই। তাদের কাছে ছিল উল্টো। এরকম একটা সময়ে দেখুন, মানুষ যে একটা বৈষম্য বিরোধী স্লোগানকে সমর্থন দিল আওয়ামী লীগের বিরুদ্ধে, অর্থাৎ ওই চেতনা কিন্তু, আকাঙ্ক্ষা কিন্তু তার আছে। এমন একটা সময়ে জামাত অনেক স্মার্টলি তাদের কাজগুলি এগিয়ে নিতে পেরেছে। তারা যদি ক্ষমতায় পুরোপূর্ণভাবে ছিল না, সে তারা যে ক্ষমতায় গেলে কতটা অপরাধ করতে পারে, তাদের লোকেরা যে তার সেন্স অফ জাস্টিস, যে মেয়েরা আপনার এই তার ন্যায্য সমালোচনা করলো, গণধর্ষণের কথা চিন্তা করতে পারে, এটুকু দেশের মানুষ এখনো দেখে নাই। ফলে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক অর্থনৈতিক ফেলিয়ার এবং জামাতের নিরন্তর প্রচেষ্টা, জামাতের সেই কৃতিত্ব তার আছে, সেইটার কারণেই সমস্ত ঘটনা ঘটেছে। ফলে এখন এইটার থেকে মুক্তির শর্টকাট কোনো পথ নাই। অপরাপর রাজনৈতিক দলগুলোকে যারা ন্যূনতম গণতন্ত্রে বিশ্বাস করে, আপনার মানুষের চিন্তার স্বাধীনতাকে বিশ্বাস করে, তাদেরকে অনেক বেশি রাজনৈতিক, দার্শনিক এবং সাংস্কৃতিক সংগ্রাম শুরুই তো হয় নাই, শুরু করা এবং বিকশিত করার মাধ্যমেই এইরকম একটা বর্বরচিত অপরাধী রাজনৈতিক দলের অপরাধী চিন্তা থেকে মুক্তির পথ তৈরি হতে পারে। সো আমরা একটু শেষের দিকেও যেটুকু সময় আছে সেটুকু সময় আর আমি জামাত বা বর্তমান সরকার বা নবগঠিত রাজনৈতিক দল এনসিপি নিয়ে আলোচনা করতে চাই না, কারণ এগুলো আপনি অ্যাড্রেস করেছেন। মাঝে মাঝে আওয়ামী লীগ বিএনপির প্রসঙ্গটাও এসেছে, কিন্তু আমি এই দুটো প্রধান দল যাদেরকে আপনি রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক লড়াইয়ের কথা বলছেন, তাদের করা উচিত। আমার একটু আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেকের মধ্যে নির্বাচন হবে কিনা, হলে সেটা কেমন নির্বাচন হবে, সেগুলো নিয়ে যেমন সংশয় আছে, অনেকে খুবই অতি আশাবাদী আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে বিএনপি বা তার কোনো মিত্র খুবই অত্যন্ত আশাবাদী। কিন্তু আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই দুটো দল, প্রধান দুটো দল, বাংলাদেশ এতদিন তো এই দুই দলের রাজনীতির মধ্যে কেন্দ্রীভূত ছিল, এখন জামাতের কথা আসছে, শেষ পর্যন্ত কি হবে সেটা জনগণ ডিসাইড করবে। এই দুটো দলের ভবিষ্যৎ আপনি কি দেখেন, তাদের বর্তমান ভবিষ্যৎ এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের অবস্থান আপনি দেখেন? আচ্ছা, ধন্যবাদ। এক নম্বর হচ্ছে যে নির্বাচন নিয়ে একটু এটি আসলে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, 5-6 মিনিট সময়। আমার ধারণা, আমি জানি আপনার ব্যক্তিগত পজিশন, আপনার ব্যক্তিগত পডকাস্টে আমি শুনি, আপনি মনে করেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না। আপনি বলেন আমি এখনো মনে করি হবে না, এবং আমি মনে করি যে হলেও সেটা আসলে কোনো নির্বাচন বলতে আমরা যা বুঝি সেরকম কোনো নির্বাচন। আমার ধারণা যে ইউনূস সরকারের ন্যূনতম দায়িত্ববোধ যদি থাকে, ন্যূনতম দায়িত্ববোধ যদি থাকে এবং তার সরকারের ব্যর্থতা সম্পর্কে যদি তার সামান্যতম ধারণা থাকে, তাহলে তার সর্বশক্তি নিয়োগ করে, তার ক্যাপাসিটি আদৌ যদি কিছু থেকে থাকে, এই সমস্ত রাজনৈতিক দল কে নিয়ে, নির্বাচন কমিশন, আইন কানুন, প্রশাসনকে নিয়ে তার ফোকাস হওয়া উচিত একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য। এবং আমার অনুমান যে অন্তত অধ্যাপক ইউনূস, আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি তিনি এটা চান। ফলে নির্বাচন ফেব্রুয়ারি মাসে এটা সংগঠিত হবে বলে আমার ধারণা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিন্তু কথা, আকাঙ্ক্ষা এবং অ্যাকশনের মধ্যে কিন্তু তার ক্যাপাসিটি সম্পর্কে, এই নির্বাচনটার কোয়ালিটি কিরকম হবে। একটা উনি তো বারবার ইতিহাসের সেরা নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন তুলে আনবেন, এবং এইটাই মানুষের আকাঙ্ক্ষা। সে কারণেই এত বড় নির্বাচনহীন সমাজের মধ্যে এত বড় রক্তপাত, এত রক্তক্ষয় এবং রক্তদান এটা হয়েছে। কিন্তু সেটা তুলে আনবার জন্য যে যোগ্যতা, যে সামর্থ্য, যে চিন্তা করা দরকার, সেই চিন্তার ক্ষমতা তাদের আছে কিনা, এবং যেই সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে সমন্বয়ের ভিত্তিতে মোবিলাইজ করতে হবে, তার এফার্টস নেওয়ার জন্য এই রাজনৈতিক দলগুলোকে একটু ষড়যন্ত্রমূলক রাত্রের আলোচনা, আর একটা হচ্ছে প্রকাশ্যে সেইগুলোকে এই অবস্থার মধ্যে মোবিলাইজ করবার সামর্থ্য। কারণ তার মন্ত্রীদের অধিকাংশেরই এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো অর্গানিক যোগাযোগ নাই, কীভাবে রাজনৈতিক নেগোসিয়েশন করতে হয় তার কোনো অভিজ্ঞতা নাই।